মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে তেহরান। ইসরায়েলকে ঘিরে এক নতুন কৌশলগত পরিকল্পনার ইঙ্গিত দিয়ে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব এমন বার্তা দিয়েছে যা তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত নীতি নির্ধারকদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ইরানের প্রভাবশালী সামরিক মহল দাবি করছে অঞ্চল জুড়ে এমন একটি সমন্বিত প্রতিরোধ কাঠামো তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার উপর সরাসরি চাপ সৃষ্টি করতে পারে। তাদের বক্তব্য অনুযায়ী এটি কেবল প্রতীকী অবস্থান নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রস্তুতির অংশ। বিশ্লেষকদের মতে নতুন এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলো, বিশেষ করে হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল-মানদেব পর্যন্ত বিস্তৃত জলপথকে ঘিরে ইরানের কৌশলগত আগ্রহ ক্রমেই বাড়ছে। এই রুটগুলো আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে এসব এলাকায় যে কোনো ধরনের প্রভাব বিস্তার আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করতে পারে। পর্যবেক্ষকদের ধারণা, তেহরান এই বাস্তবতাকেই নিজেদের কৌশলগত সুবিধায় পরিণত করতে চাইছে। গাজা ও লেবানন সীমান্তে চলমান অস্থিরতার মধ্যেই এই বার্তা এসেছে, ফলে বিষয়টিকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক সমীকরণের অংশ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র গোষ্ঠীর মধ্যে সমন্বয় আগের তুলনায় অনেক বেশি দৃশ্যমান। বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে থাকা এসব শক্তি এখন অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার ওপরও নতুন চাপ সৃষ্টি করেছে। এতদিন স্থল সীমান্ত কিংবা আকাশপথের হুমকি ছিল প্রধান উদ্বেগের বিষয়, কিন্তু এখন সামুদ্রিক যোগাযোগ ও বাণিজ্যিক রুটের নিরাপত্তাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সংঘাতে শুধু সামরিক ঘাঁটি নয়, সরবরাহ ব্যবস্থা এবং বাণিজ্যিক প্রবাহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ফলে অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশল ভবিষ্যতে আরও বেশি গুরুত্ব পেতে পারে। এদিকে ওয়াশিংটনও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে, কারণ মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি বিশ্ববাজারে পৌঁছে যায়। যদি এসব রুটে অস্থিরতা বৃদ্ধি পায়, তাহলে তার প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক জ্বালানি, অর্থনীতি এবং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের ধাক্কা লাগতে পারে। পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ইরান এই বার্তার মাধ্যমে শুধু সামরিক শক্তির প্রদর্শন করছে না, বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে। ইরানের সামরিক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে যে অঞ্চল জুড়ে চলমান সংঘাতকে তারা নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির বার্তা দিচ্ছে। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘোষণা এখন বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের আড়ালে লুকিয়ে থাকা একের পর এক গোপন তথ্য এখন সামনে আসতে শুরু করেছে। আর সেই তথ্যের একটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে ইরানকে ঘিরে ইসরায়েলের অভিযান শুধু আকাশপথে সীমাবদ্ধ ছিল না, বরং প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করেও পরিচালিত হয়েছে অত্যন্ত গোপন সামরিক ও গোয়েন্দা অপারেশন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইসরায়েল। আর সেই নেটওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি ছিল আজারবাইজান। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সীমান্তের কাছাকাছি আজারবাইজানের দক্ষিণাঞ্চলে বিশেষ বাহিনী, গোয়েন্দা ইউনিট, ড্রোন অপারেটর এবং মোসাদের সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এমনকি কিছু ইউনিট ইরানের তারবিজ শহর থেকে মাত্র কয়েক ডজন কিলোমিটার দূরত্বে অবস্থান করছিল বলেও ধারণা করা হয়েছে। প্রথম দিকে এসব ইউনিটকে উদ্ধারকারী বাহিনী হিসেবে প্রস্তুত রাখা হলেও পরে তাদের ভূমিকা আরও বড় হয়ে ওঠে। উত্তর ইরানের সামরিক তৎপরতা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য অভিযানের জন্য গোয়েন্দা সহায়তা দেওয়ার কাজও তারা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু আজারবাইজান নয়, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং সোমালিল্যান্ড থেকেও ইরানের বিভিন্ন অঞ্চল পর্যবেক্ষণ করা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। সবচেয়ে আলোড়ন তৈরি করেছে আরেকটি অভিযোগ।
প্রতিবেদনের একটি সূত্রের দাবি, আজারবাইজান থেকে পরিচালিত একটি অভিযানের সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার হত্যাকাণ্ডের সম্পর্ক থাকতে পারে। যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি, তবুও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে আজারবাইজান থেকে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করা হয়েছে এমন দাবি ভিত্তিহীন। ফলে পুরো বিষয়টি এখনও বিতর্কের মধ্যেই রয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার, আধুনিক যুদ্ধ এখন শুধু যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর পেছনে থাকে বহুস্তরীয় গোয়েন্দা নেটওয়ার্ক, সীমান্ত পেরিয়ে পরিচালিত গোপন অভিযান এবং এমন সব কার্যক্রম যার অনেক কিছুই প্রকাশ্যে আসে না। আর যদি এসব তথ্যের অন্তত কিছু অংশও সত্য হয়ে থাকে, তাহলে ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে আরও বড় এক গুপ্তযুদ্ধ বহুদিন ধরেই চলছিল। এখন প্রশ্ন হলো, সামনে কি আরও নতুন তথ্য ফাঁস হবে? আর সেই তথ্যগুলো কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে? বিশ্ব এখন সেদিকেই নজর রাখছে। উত্তর মেরুর বরফে ঢাকা নিস্তব্ধ দুনিয়ার নিচে এমন কিছু ঘটেছে যা নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে ন্যাটো জোটকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বের বেশিরভাগ নজর পূর্ব ইউরোপে, ঠিক তখন আর্কটিকের গভীর সমুদ্র থেকে শক্তির এক নাটকীয় প্রদর্শন করেছে রাশিয়া। আর এই ঘটনাকে অনেকেই দেখছেন ভ্লাদিমির পুতিনের নতুন বার্তা হিসেবে। গত বুধবার বেরেন্স সাগরের জমাট বাঁধা পানি ভেদ করে ছুটে যায় রাশিয়ার অত্যাধুনিক অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই এটি প্রায় 200 কিলোমিটার দূরে থাকা একটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, সেটি একবারের জন্যেও পানির উপরে ভেসে ওঠেনি। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেই পুরো অভিযান সম্পন্ন করেছে রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিন আরখানগেলস্ক। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি এর নীরবতা। এত কম শব্দ করে এটি চলতে পারে যে আধুনিক সোনার ব্যবস্থার পক্ষেও একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই এটি হামলা চালাতে সক্ষম। আর এবারের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখিয়ে দিয়েছে যে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেও রাশিয়া যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ চলার মাঝেও রাশিয়া কেন হঠাৎ আর্কটিক অঞ্চলে এত গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে মস্কোর বহু পুরনো সামরিক কৌশলের মধ্যে। রাশিয়া দীর্ঘদিন ধরেই উত্তর মেরুর বরফ ঢাকা জলসীমাকে নিজেদের নিরাপদ দুর্গ হিসেবে ব্যবহার করে আসছে। এখানেই অবস্থান করে দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনগুলো। চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় এই অঞ্চলকে ভেদ করা অত্যন্ত কঠিন। আর এখন সেই নিরাপত্তা বলয়ে যোগ হয়েছে আরখানগেলস্কের মতো আধুনিক সাবমেরিন। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার পর রাশিয়ার উত্তর সীমান্তে পশ্চিমা উপস্থিতি অনেক বেড়েছে। মার্কিন নজরদারি বিমান, সাবমেরিন এবং বিভিন্ন সেন্সর নেটওয়ার্ক দিনরাত এই অঞ্চলে সক্রিয় রয়েছে। ন্যাটো হয়তো মনে করেছিল তারা ধীরে ধীরে রাশিয়াকে কৌশলগতভাবে চাপে ফেলছে, কিন্তু বেরেন্স সাগরের এই মহড়া যেন সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আর্কটিক এখন আর কেবল বরফের অঞ্চল নয়, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে। সামনে আসছে বিপুল খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা। ফলে এই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে নতুন ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। আর রাশিয়া স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে, এই লড়াইয়ে তারা 1 ইঞ্চিও ছাড় দিতে প্রস্তুত নয়। তাই বেরেন্স সাগরের এই শ্যাডো স্ট্রাইককে অনেকেই শুধু একটি সামরিক মহড়া হিসেবে দেখছেন না, এটি ছিল শক্তি প্রদর্শন, সতর্কবার্তা এবং ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। কারণ আগামী দিনের সংঘাত হয়তো শুধু স্থলভাগে নয়, বরং আর্কটিকের বরফ শীতল অন্ধকার পানির নিচেও নির্ধারিত হবে।
আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি শুধু বার্তা দিলেন নাকি ভবিষ্যতের আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিতও দিয়ে রাখলেন? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও ভেসে উঠছে পরমাণু ঝড়ের ছায়া? বহু বছর ধরে যে প্রশ্নটি শুধু গুঞ্জন ছিল, সেটি এবার যেন প্রকাশ্যে এনে দিল ইরান। তেহরান থেকে এসেছে এমন এক বার্তা যা শুধু ওয়াশিংটন বা তেল আবিব নয়, উদ্বিগ্ন করে তুলেছে পুরো বিশ্বকে। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতা সরাসরি ইঙ্গিত দিয়েছেন, দেশটির ওপর আবার বড় ধরনের হামলা হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। আর এই একটি বক্তব্য ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে 90% কোনো সাধারণ সংখ্যা নয়। এটি এমন একটি সীমারেখা যার ওপরে শুরু হয় পারমাণবিক অস্ত্র নিয়ে সবচেয়ে বড় বিতর্ক। দীর্ঘদিন ধরেই ইরান বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও বৈজ্ঞানিক উন্নয়নে ছিল তাদের ঘোষিত লক্ষ্য। কিন্তু সাম্প্রতিক উত্তেজনার পর তেহরানের ভাষা বদলাতে শুরু করেছে বলেই মনে করেছেন অনেক বিশ্লেষক। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এক শীর্ষ মুখপাত্র সামাজিক মাধ্যমে লিখেছেন, আবার যদি আক্রমণ হয় তাহলে 90% সমৃদ্ধকরণ একটি বিকল্প হতে পারে। আর এই মন্তব্যকে অনেকেই শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন না, বরং এটিকে দেখা হচ্ছে প্রতিপক্ষের উদ্দেশ্যে পাঠানো কঠোর সতর্কবার্তা। কারণ বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্য উত্তেজনা যত বাড়ছে ততই শক্ত অবস্থান নিচ্ছেন তেহরান। ইসরায়েলের ধারাবাহিক হুমকি, সম্ভাব্য সামরিক অভিযান এবং পশ্চিমা চাপের জবাবে ইরান এখন শক্তির ভাষায় কথা বলতে চাইছে, এমন ধারণা জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। তবে এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। যদি ইরান সত্যি আরও উচ্চমাত্রার সমৃদ্ধকরণের পথে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু করতে পারে। শুরু হতে পারে নতুন অস্ত্র প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতা শুধু মধ্যপ্রাচ্যের ভেতর সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক রাজনীতিতেও। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি হয়তো সরাসরি কোনো সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ আলোচনার সুবিধা আদায়ের জন্য চাপ তৈরির কৌশলও হতে পারে। কারণ অতীতেও দেখা গেছে বড় কূটনৈতিক সমঝোতার আগে তেহরান প্রায়ই কঠোর অবস্থানের বার্তা দিয়ে থাকে। কিন্তু প্রশ্ন হলো, এবারও কি সেটাই ঘটেছে, নাকি সত্যি নতুন এক পরমাণু বাস্তবতার দিকে এগোচ্ছে ইরান? যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতি এমন এক মোড় নিতে পারে যেখান থেকে ফিরে আসা সহজ হবে না। আর তাই এখন পুরো বিশ্বের নজর একটি বিষয়ের দিকে, ইরান কি কেবল বার্তা দিচ্ছে, নাকি সত্যি এমন এক পথে হাঁটতে শুরু করেছে যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে। দক্ষিণ চীন সাগরের গভীরে নীরবে কি শুরু হয়ে গেছে নতুন এক যুদ্ধ? এমন এক যুদ্ধ যার শব্দ শোনা যাবে না, দেখাও যাবে না, কিন্তু যার প্রভাব কাঁপিয়ে দিতে পারে পুরো পৃথিবীকে। কারণ চীন এবার পানিতে নামিয়েছে এমন একটি অস্ত্র যা দেখে উদ্বিগ্ন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চীনের নতুন প্রজন্মের এক রহস্যময় সাবমেরিন। আর এই সাবমেরিনকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। কেননা এটি কোনো সাধারণ সাবমেরিন নয়, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এতে নেই প্রচলিত সাবমেরিনের বিশাল টাওয়ার বা মাস্তুল। ফলে দূর থেকে এটি শনাক্ত করা আরও কঠিন। এ কারণেই সামরিক বিশ্লেষকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে কেন্দ্র করে উত্তপ্ত চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দক্ষিণ চীন সাগরে আধিপত্য নিয়ে দুই পরাশক্তির সংঘাতই নতুন নয়, কিন্তু এবার সেই প্রতিযোগিতা নতুন মোড় নিয়েছে। কারণ বেইজিং বুঝতে পেরেছে সরাসরি যুদ্ধের আগে তথ্য আর যোগাযোগ নিয়ন্ত্রণই হতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর সেই লক্ষ্যেই কি তৈরি হয়েছে এই নতুন সাবমেরিন? বিশেষজ্ঞদের মতে প্রায় 120 মিটার দীর্ঘ এই সাবমেরিনের নকশা সম্পূর্ণ ভিন্ন। এটি পানির নিচে আরও দ্রুত চলতে পারবে, কম শব্দ করবে, আর শত্রুর সোনার ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সম্ভাবনাও বেশি। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এটি পারমাণবিক শক্তি চালিত।
অর্থাৎ দীর্ঘ সময় সমুদ্রের নিচ থেকে অভিযান চালাতে সক্ষম, যা এটিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। কিন্তু আসল উদ্বেগ অন্য জায়গায়। বিশ্বের প্রায় ৯৯% আন্তর্জাতিক ইন্টারনেট যোগাযোগ চলে সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। ব্যাংকিং, শেয়ার বাজার, সামরিক যোগাযোগ, এমনকি আন্তর্জাতিক ব্যবসাও সম্পূর্ণ নির্ভর করে এই কেবলগুলোর উপর। আর বিশ্লেষকদের আশঙ্কা, চীনের এই নতুন সাবমেরিন সেই অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করতে পারে। ভাবুন একবার, কোনো দেশ যদি গোপনে গুরুত্বপূর্ণ সমুদ্রতল কেবল বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কয়েক মিনিটের মধ্যেই অচল হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা, ব্যাহত হতে পারে আর্থিক লেনদেন, থেমে যেতে পারে সামরিক সমন্বয়। আর সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে তাইওয়ান, কারণ দেশটি মাত্র কয়েক ডজন সমুদ্রতল কেবলের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ কিছু কেবল ক্ষতিগ্রস্ত হলেই তাইওয়ানের ডিজিটাল অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ঠিক এখানেই তৈরি হচ্ছে নতুন এক কৌশলগত সমীকরণ। কারণ যুক্তরাষ্ট্র বহু বছর ধরে জাপান, তাইওয়ান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত একটি নজরদারির নেটওয়ার্ক তৈরি করেছে, যার মাধ্যমে চীনা সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। কিন্তু নতুন এই প্রযুক্তি যদি সত্যি কার্যকর হয়, তাহলে সেই নজরদারি ব্যবস্থার বড় অংশই অকার্যকর হয়ে যেতে পারে। আর সেটি এখন ওয়াশিংটনের সবচেয়ে বড় উদ্বেগ। এদিকে চীনও থেমে নেই। বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছরের মধ্যে দেশটির সাবমেরিন বহর দ্রুত বাড়বে। আর একই সময়ে পুরনো সাবমেরিন অবসরের কারণে মার্কিন নৌবহরের সংখ্যা সাময়িকভাবে কমে যেতে পারে। ফলে দক্ষিণ চীন সাগরে শক্তির ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশ্ন হলো, চীনের এই নতুন সাবমেরিন কি শুধু প্রতিরক্ষার জন্য, নাকি এটি ভবিষ্যতের বড় কোনো পরিকল্পনার অংশ? আর যদি সমুদ্রতলের যোগাযোগ অবকাঠামো সত্যি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তাহলে আগামী সংঘাত কি আকাশে নয়, বরং সমুদ্রের অন্ধকার গভীরতায় নির্ধারিত হবে? এই প্রশ্নের উত্তর হয়তো এখনো কারো জানা নেই। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দক্ষিণ চীন সাগরের নিচে নীরবে শুরু হয়ে গেছে নতুন এক ক্ষমতার খেলা। আর এই খেলার ফলাফল বদলে দিতে পারে পুরো বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্র। উত্তর মেরুর বরফে ঢাকা নিস্তব্ধ দুনিয়ার নিচে এমন কিছু ঘটেছে যা নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে ন্যাটো জোটকে। ইউক্রেন যুদ্ধ নিয়ে যখন বিশ্বের বেশিরভাগ নজর পূর্ব ইউরোপে, ঠিক তখন আর্কটিকের গভীর সমুদ্র থেকে শক্তির এক নাটকীয় প্রদর্শন করেছে রাশিয়া। আর এই ঘটনাকে অনেকেই দেখছেন ভ্লাদিমির পুতিনের নতুন বার্তা হিসেবে। গত বুধবার বেরেন্স সাগরের জমাট বাঁধা পানি ভেদ করে ছুটে যায় রাশিয়ার অত্যাধুনিক অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই এটি প্রায় ২০০ কিলোমিটার দূরে থাকা একটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। যে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়, সেটি একবারের জন্যেও পানির উপরে ভেসে ওঠেনি। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেই পুরো অভিযান সম্পন্ন করেছে রাশিয়ার নতুন প্রজন্মের পরমাণু চালিত সাবমেরিন আরখানগেলস্ক। সামরিক বিশ্লেষকদের মতে এই সাবমেরিনের সবচেয়ে বড় শক্তি এর নীরবতা। এত কম শব্দ করে এটি চলতে পারে যে আধুনিক সোনার ব্যবস্থার পক্ষেও একে শনাক্ত করা অত্যন্ত কঠিন। অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই এটি হামলা চালাতে সক্ষম। আর এবারের সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখিয়ে দিয়েছে যে সমুদ্রের গভীরে লুকিয়ে থেকেও রাশিয়া যে কোনো সময় বড় ধরনের আঘাত হানতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ চলার মাঝেও রাশিয়া কেন হঠাৎ আর্কটিক অঞ্চলে এত গুরুত্ব দিচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে মস্কোর বহু পুরনো সামরিক কৌশলের মধ্যে। রাশিয়া দীর্ঘদিন ধরেই উত্তর মেরুর বরফ ঢাকা জলসীমাকে নিজেদের নিরাপদ দুর্গ হিসেবে ব্যবহার করে আসছে। এখানেই অবস্থান করে দেশটির গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনগুলো। চারপাশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকায় এই অঞ্চলকে ভেদ করা অত্যন্ত কঠিন। আর এখন সেই নিরাপত্তা বলয়ে যোগ হয়েছে আরখানগেলস্কের মতো আধুনিক সাবমেরিন।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দেওয়ার পর রাশিয়ার উত্তর সীমান্তে পশ্চিমা উপস্থিতি অনেক বেড়েছে। মার্কিন নজরদারি বিমান, সাবমেরিন এবং বিভিন্ন সেন্সর নেটওয়ার্ক দিনরাত এই অঞ্চলে সক্রিয় রয়েছে। ন্যাটো হয়তো মনে করেছিল তারা ধীরে ধীরে রাশিয়াকে কৌশলগতভাবে চাপে ফেলছে, কিন্তু বেরেন্স সাগরের এই মহড়া যেন সেই ধারণাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। শুধু তাই নয়, আর্কটিক এখন আর কেবল বরফের অঞ্চল নয়, জলবায়ু পরিবর্তনের কারণে নতুন সমুদ্রপথ উন্মুক্ত হচ্ছে। সামনে আসছে বিপুল খনিজ ও জ্বালানি সম্পদের সম্ভাবনা। ফলে এই অঞ্চলকে ঘিরে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক প্রতিযোগিতা। আর রাশিয়া স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে এই লড়াইয়ে তারা 1 ইঞ্চিও ছাড় দিতে প্রস্তুত নয়। তাই বেরেন্স সাগরের এই শ্যাডো স্ট্রাইককে অনেকেই শুধু একটি সামরিক মহড়া হিসেবে দেখছেন না, এটি ছিল শক্তি প্রদর্শন, সতর্কবার্তা এবং ভবিষ্যতের যুদ্ধের এক ঝলক। কারণ আগামী দিনের সংঘাত হয়তো শুধু স্থলভাগে নয়, বরং আর্কটিকের বরফ শীতল অন্ধকার পানির নিচেও নির্ধারিত হবে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, পুতিন কি শুধু বার্তা দিলেন, নাকি ভবিষ্যতের আরও বড় কোনো পরিকল্পনার ইঙ্গিতও দিয়ে রাখলেন?